বছর প্রায় গোল্ডিয়ান ফিশ তখন তার ঘরে বাচ্চা হয়ে কালার ফালার এসে রেডি হয়েছে, সেখান থেকে বেশ কিছু গোল্ডিয়ান ফিশ স্টক থাকে সবারই। এবার প্রথম বছর উনি করেছেন, উনি নিজের জন্য কিছু পাখি রাখবেন। তা আমি তখন লং টেলের জন্য আবার গেলাম। লং টেলের জন্য যাওয়া মাত্রই আমাকে বললো, লং টেল করবি কেন, গোল্ডিয়ান কর, গোল্ডিয়ান নিয়ে যা। গোল্ডিয়ান এখন আর কি লং টেল করবি, এখন লং টেলের মার্কেটও এখন অনেক আছে, গোল্ডিয়ান কর, গোল্ডিয়ান নিয়ে যা। আমি বললাম কাকু গোল্ডিয়ান, কাকু দাদা যাই হোক ওইরকমই একটা বলতাম তখন, গোল্ডিয়ান করবো, গোল্ডিয়ান তো এখন খুব চাপ কো, গোল্ডিয়ান আমি তো কিছুই জানি না, ফার্স্টেই গোল্ডিয়ান নেবো, তারপর যদি কিছু হয়ে যায়। বলে না আমি অসুবিধা হবে না, নিয়ে যা, আমার রাখার পাখি, রাখার স্টকের পাখি, এখান থেকেই আমি একজোড়া দিচ্ছি, নিয়ে যা। 1400 টাকা পেয়ার একজোড়া গোল্ডিয়ান ফিঞ্চ আমি ঘরে নিয়ে আসলাম। তা ও তখনও নেইনি, তখন যখন ঘটনাটা এরকম হলো বললো, তারপরে আমি বললাম তাহলে গোল্ডিয়ান ফিঞ্চ নেবো, তো আমি তাহলে জায়গাটা একটু করি, জায়গা টাকা করে দিন 15-20 মধ্যে আমি আবার গোল্ডিয়ান ফিঞ্চ আনতে গেলাম, গোল্ডিয়ান ফিঞ্চ নিয়ে আসলাম একজোড়া গোল্ডিয়ান ফিঞ্চ নিয়ে আসলাম। তা গোল্ডিয়ান ফিঞ্চটা আনার পরে মোল্টিং ব্যাপারটা আমার জানা ছিল না, দেখুন একটা অভিজ্ঞতা, মোল্টিং, তখন মোল্টিং এ পড়লো। গোল্ডেন ফিশটা আনলাম জুলাই মাস নাগাদ আনলাম, মানে এরকম, মানে মনে করুন এই যে জুলাই মাস এইরকম সময়ই আমি গোল্ডিয়ান ফিঞ্চ আনি প্রথম আমার ঘরে গোল্ডিয়ান ফিঞ্চ। দেখুন অভিজ্ঞতাটাও শেয়ার করছি, এই সময়টাতেই আমার কিন্তু গোল্ডিয়ান ফিঞ্চ প্রথম ঘরে ঢোকে, এরকম বর্ষা মেঘলা ওয়েদার এরকম গোল্ডিয়ান ফিঞ্চ আমার প্রথম ঘরে ঢোকে। আমি আজকে ভিডিও করতে বসে আমি সেটাও বুঝতে পারিনি যে এই জুলাই মাসই ছিল যে এই মাসে আমি প্রথম গোল্ডিয়ান ফিঞ্চ আমার ঘরে আসে। তা জুলাই মাস আনার মোটামুটি 10-15 দিনের মধ্যে কিন্তু পাখিটার হালকা মোল্টিং ধরলো। মোল্টিং ব্যাপারটাই তখন জানতাম না যে এই কেন ছোট পাখি করলে মোল্টিং এর ব্যাপারটা খুব, বদলি করলে পালক ঝরছে উঠছে অতটা না, মানে বোঝার ব্যাপার নেই। কিন্তু এখন সবাই মোল্টিং কথাটা এত কমন হয়ে গেছে বলে এখন সবাই ইয়ে করে, বোঝে। কিন্তু তখন আমাদের কাছে মোল্টিং ব্যাপারটা, ওই ছোট পাখি করার পরে মোল্টিং সাবজেক্টটা আমাদের কাছে আসলো, যে পুরো পালক ঝরিয়ে দিল। এবারে এনেছি নতুন পাখি, ভয় লেগে গেল, কি আনামত কি পালক ফালক সব পড়ে যাচ্ছে, কি ব্যাপার। তা ফোন করলাম অমিতদাকে, পালক ফালক সব পড়ে, বলে মোল্টিং হচ্ছে রে, ওটা এয়ারলি মোল্টিং হয়, ওই মোল্টিংটা হয়ে যাওয়ার পরে তুই ওকে ঝুড়ি দিতে পারবি, ওকে বসাতে পারবি। এয়ারলি মোল্টিংটা হচ্ছে, তো ওদের কালার আসার পরেও একটা এয়ারলি মোল্টিং হয়, এই মোল্টিংটা হয়ে যাওয়ার পর ইয়ে করতে পারবি, বসাতে পারবি। বলে ও আচ্ছা। ওই সময়টাতে পাখিটা খুব দুর্বল থাকে, আর আমার নতুন ইসে, হ্যাঁ, একটু চাপ হলো, মানে পাখিটা একটুখানি দুর্বল, একটু চুপচাপ এরকম একটা ইসে, এবং ওয়েদারটা খুব খারাপ তখন, স্বাভাবিক শ্রাবণ মাসের ওয়েদার, জুলাই মাসের ওয়েদারটা একটু খারাপ, ওই সময়টাতে একটু রিস্ক ছিল। যাই হোক নিজস্ব অভিজ্ঞতা, ট্রিটমেন্টে টুকটাক এটা সেটা করে পাখিটা কিন্তু মোল্টিং কমপ্লিট হওয়ার পর বাচ্চা হলো, সরি, সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর পঞ্চমী ছিল ওই বছর, সেপ্টেম্বর মাসে পুজো ছিল, 2008 সাল বোধ হয়, 2008 এরকম কিছু হবে, আমার অ্যাপ্রক্স সালটা মনে পড়ছে না, 2008 সাল হবে হয়তো, 8 সাল কি 9 সাল এরকম হবে। গোল্ডেন ফিশ আমি প্রথম যখন আনি ঝুড়ি দিই, ওই সালটা আমার ঠিক পারফেক্ট, আরো ক্যালকুলেশন করতে হবে তাহলে পারফেক্ট সালটা বেরোবে। তারপর ওই 5ই সেপ্টেম্বর পঞ্চমীর দিন আমি ঝুড়ি লাগাই, আমার ওটা ছিল যে পঞ্চমীর দিন আমি ঝুড়ি দেবো, এটাও আমার দিনক্ষণ বুঝে আমার একটা ইয়ে ছিল যে পঞ্চমীর দিন আমি প্রথম ঝুড়ি লাগাবো। প্রথম ঝুড়ি লাগালাম পাখিটাকে। ওষুধের মধ্যে তখন বেশ কিছু ওষুধ আমি জানলাম, তখন নর্মাল যে ভেটেরিনারি ওষুধগুলি, এই অমিতদার সাথে পরিচয় হওয়ার পরে টুকটাক ওষুধগুলি আমি জানলাম, যেরকম অ্যাম্বিপ্লেক্স, অস্টোভেট, তারপর রিকোভিট, ডিওয়ার্মিং ব্যাপারটা, যে ওই যে ক্রিমি ফাংশন, এখন তো আমি ক্রিমি ফাংশন করি না ওইভাবে, কেমিক্যাল ওয়াইজ ক্রিমি ফাংশন আমার এখন বর্তমানে হয় না, কিন্তু এক গল্পের মাধ্যমে বলবো যে কেন এই প্রসেসটাকে বন্ধ করা হয়েছে, কেন এই প্রসেসটা আমি করি না। তখন এই ডিওয়ার্মিং এই সমস্ত ছিল, তা ডিওয়ার্মিংটা করা ছিল তখন। তা অমিতদা যখন আমাকে পাখি দেয় তখন বলেছে ডিওয়ার্মিং করানো আছে, ডিওয়ার্মিং আর করবি না, মোল্টিং হলে বসাবি। ডিওয়ার্মিং করিয়ে কমপ্লিট করা ছিল। এরপরে ডিওয়ার্মিং ব্যাপারটা আসে, প্রত্যেক বছরই একটা ডিওয়ার্মিং করানো হতো। ডিওয়ার্মিং ব্যাপারটাতে যখন পুরো ডিসকাস হবে আমি তখন ডিওয়ার্মিং ব্যাপারটা নিয়ে বলবো, যে ডিওয়ার্মিং এর ব্যাপারটা কতটা
গ্রহণযোগ্য, কতটা ফল ভালো হয় মন্দ হয়, এগুলো নিয়ে আমি ডিসকাস করব। এগুলো অনেক বিষয় আছে, এগুলো পরে তো হবে, অনেক বিষয়। ডিওয়ার্মিং ব্যাপারটা অনেক জটিল একটা ব্যাপার, যতটা সহজ মনে হয় ততটা সহজ না, এবং প্রয়োজন হয় কিনা পাখির ক্ষেত্রে ডিওয়ার্মিংটা, এবং কি দেখে বুঝতে হবে কি, এগুলো অনেক বিষয়। হুট করে ডিওয়ার্মিং করানোটা যে ক্ষতিকারক কতটা, পরে আলোচনার মধ্যে আসবে। ডিওয়ার্মিং, যাই হোক, ডিওয়ার্মিং টিওয়ার্মিং এর কোনো ব্যাপার আমার তখন ছিল না, তখন ডিওয়ার্মিং করানো ছিল, আমি বসালাম ওই অ্যাম্বিপ্লেক্স, অস্ট্রোভেট আর রিকভিট। আর ডিম, সফটফুডের মধ্যে ডিম, ওরা ভাত একদমই খেত না, ডিম ডিম টাই আমি বেশিরভাগ প্রেফার করতাম, অল্প ডিম অল্প গাজর এরম ভাবে আমি দিতাম তখন। দিয়ে আম, প্রথমবারেই আমার 3টে বাচ্চা হলো, প্রথম প্রথম ক্লাসে। তিনটে না চারটে, এরকম 4টে বাচ্চা হলো, সরি, চারটে। চারটে তিনটে, চারটে তিনটে, এরকম করে 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 ওই বছর আমার 30টা বাচ্চা আমি পেলাম, 30-32টা মতন বাচ্চা আমি টোটাল সিজনটাতে ওই এক পেয়ার পাখির থেকে আমি পেলাম। না জানা একটা মানুষ, মানে না জানা না, মানে পাখির জগতেই হয়তো আমার ছিল আশাটা, তার জন্য হয়তো ওইটা দিয়ে আমাকে মানে পথটাকে স্টার্ট করিয়ে দেওয়া হয়েছে, যাতে হয়তো আমি এই ফিল্ডে থাকি। ভগবানেরও তো একটা ইচ্ছা থাকতে হবে, সবকিছু তো আমাদের উপর নয়, নালে ওরকম সফলতাটা আমি হট করে পাবোই বা কি করে। খুব যে বেশি কিছু জানি তা নয়, মোটামুটি যতটুকু জানি তার উপরে করে করে আমার হলো, আমাকে ফিল্ডে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হলো, মানে ভগবানের ইচ্ছায়, নালে আমি হয়তো ওইভাবে নামতাম না। এবার স্বাভাবিকভাবে যখন হলো, তখন একটা ইচ্ছা তৈরি হয় যে এবার এবার একটু বাড়াবো, এই করবো সে করবো। বাড়ানোর পজিশন ছিল না তখন, আমার ঘর ছিল না। এখন যেরকম লোকে পয়সা দিয়ে ফিল্ডে নামা মাত্রই একটা বড় ঘর করে ফেললো, প্রচুর খাঁচা ফাঁচা কিনে ফেললো, তখন আমাদের কন্ডিশন সত্যি কথা বলতে ওরকম ছিল না। মধ্যবিত্ত ঘরের মানুষ, বাবাও সাধারণ কাজকর্ম করা মানুষ, আমরাও ফিল্ডে তখন নতুন নতুন ইয়াং মানে একটা কি বলবো, মানে জার্নি ফিল্ড যেটা বলে, ইয়াংদের তো তখন, তখন তো চাকরি বাকরি পাবে, তখন সিপিএম এর আমল, ঠিক আছে। এখন তো তাও প্রাইভেট জব টবেরও একটা অপরচুনিটি এখন বর্তমানে প্রচুর পরিমাণে বেড়েছে, তখন না এতটা প্রাইভেট জবেরও অপরচুনিটি ছিল না, এবং জব করার মানসিকতাটা খুব রিস্ক ছিল, মানে সেরকম একটা হাই এডুকেটেড সরকারি চাকরি তবেই, নালে নর্মাল হুট করে একটা কিছু করলাম আর চাকরি, ওই ব্যাপারটা তখন ছিল না। তো ব্যবসা ভিত্তিক মানসিকতাটা ছিল আমার। আমার একটা সাইডে জুয়েলারি ব্যবসা ছিল, তার পাশে আমি এই ধীরে 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 এই পাখিগুলি আমার করা, ওর থেকে কিছু পয়সা এক্সেস করে এটা করা, এটার থেকে কিছু করে ওটা করা, এরকম করে 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 আমার জার্নিটা চলছিল। আর ছোটই ফার্ম ছিল, আর আমি খাঁচা টাচা সব নিজে বানাতাম। এইভাবে আমার গোল্ডিয়ান ফিঞ্চের সেটা সফলতাটা, প্রথম বছর গোল্ডিয়ান ফিঞ্চ ওই সময় 30টা বাচ্চা পাই, এটা না হই হই ব্যাপার একটা তৈরি হয়ে গেল, একটা মার্কেটে একটা খুব ছড়িয়ে গেল যে ওর ঘরে হয়েছে। এবার অমিতদার প্রতি যেরকম দৃষ্টিভঙ্গি, আমার প্রতি একটা হালকা পালকা দৃষ্টিভঙ্গি কিন্তু সবার রকম আসতো, কেননা সবাই বদ্রি, ককাটের, লাভবার্ড এইগুলি করতো। ফিঞ্চ করার রিস্কটা সবাই নিত না, কেননা এটা সবাই পারতো না, এটা হয়তো সহজ বিষয় তখন ছিল না, তখন না অনেক দিন পর্যন্তই এটা সহজ বিষয় ছিল না। এটা করতে একটু মানে অনেকটাই স্ট্রাগল করতে হতো, তারপরে গিয়ে একটা সফলতা আসতো। আমরা ব্যাপারটাকে অনেকটা ইজি করে দিয়েছি, বিশেষ করে বিজেএস, আমি তো অনেকটাই ইজি করি। বিদেশি প্রোডাক্ট এসে প্রোডাকশনটাকে বাড়িয়ে দিতে গেছে, ফার্টিলিটি এসবগুলোকে বাড়িয়েছে, কিন্তু ফিঞ্চ, গোল্ডিয়ান ফিঞ্চের যে মর্টালিটিটাকে রোধ করা, বাচ্চা বাঁচানো, পিঁপড়ের সমস্যা, এগুলিকে এত সহজভাবে মিটিয়ে দেওয়া হয়েছে, তার ফলে লোকের কাছে একেবারে, মানে এত সহজে করতে পেরে লোকে আর লোভ সামলাতে পারেনি, যা খুশি তাই করেছে, ভিডিও হাবি জাবি সব দেখে, যার ফলে আজকে পুরো শেষের পর্যায়ে নিয়ে আসা হয়ে গেছে। যাই হোক, এইভাবে কিন্তু আমার এই গোল্ডেন ফিঞ্চের জার্নিটা স্টার্ট হলো। গোল্ডেন ফিঞ্চটা আমি ফার্স্ট করলাম। নেক্সট ভিডিওতে আমি গোল্ডেন ফিঞ্চের আরেকটু ব্যাপারটা বলবো, যে গোল্ডেন ফিঞ্চ করতে গিয়ে কি হলো, এবং এই গোল্ডেন ফিঞ্চ যে করতে পারতো তার পেছনে কিরকম শত্রু তৈরি হতো। শত্রু একটা উদাহরণ আমি একটা সামনের ভিডিওটাতে বলবো, যে গোল্ডেন ফিঞ্চ করতে গিয়ে কি প্রবলেমগুলি আমাকে যেচে এসে ফেস করতে হলো। এখন যেরকম আপনারা প্রবলেম ফেস করছেন কিসের দ্বারা, ইউটিউবের দ্বারা, ইউটিউব ভিডিও দেখছেন,
ওখান থেকেই একটা কিছু করে ফট করে বাড়িতে ওটা ট্রাই করছেন, যে এটা দেখালো, এবার এটা করব, এটা হলো, এটা করব, এই যে এগুলো এগুলো করতে গিয়ে আপনি ঝাড়টা খাচ্ছেন। এখন আর আপনার ঘরে এসে কেউ তো ক্ষতি করার দরকার নেই, আপনি নিজের ক্ষতি নিজেই ফোন দেখছেন, নিজেই মোবাইল ঘাটতে ঘাটতে বিভিন্ন রকম ভিডিও দেখছেন, বিভিন্ন রকম জিনিস পাখির উপর ট্রাই করছেন। একবার ভাবেন, আপনার সন্তান হলে করতে পারতেন না হয়তো, পাখির উপর করছেন। একবার ভাববেন আপনার সন্তানের উপর করতে পারবেন এই যে ট্রাইগুলো? যদি কেউ দেখায় আমি এই খাওয়াচ্ছি, ওই খাওয়াচ্ছি, সেই কাজে আপনি পারবেন সন্তানকে রোজ রোজ ওরম ভাবে করে খাওয়াতে? আপনি তো ভয় পাবেন, এই খাওয়াবো যদি পেটের প্রবলেম হয়, এই খাওয়াবো যদি অন্য কিছু হয়, ভাববেন তো? পাখির ক্ষেত্রে আর কেউ ভাবছে না, সবাই করছে ওটা, আমি করে বসে রইলাম। এই করতে করতে আজকে অনেক মানে কাস্টমার, অনেক ব্রিডার লাভার যাই হোক আমার কাছে যে আসে, ক্রিটিক্যাল জন্ডিস সব কেস নিয়ে আসে। আর তো আমার কাছে আসবে না, দেয়ালে পিঠ ঠেকার পরে বিজেএস এর কথা মনে পড়ে, নাহলে বিজেএস কে কেউ চেনেও না, জানেও না। যখন একেবারে দেয়ালে পিঠ থেকে যায়, তখন কে যে কোথা থেকে কাকে নাম্বার দেয়, তখন আমার কথা মনে পড়ে, উনি নাম্বার দিয়েছে। সেই উনিটা যে কে আমি হয়তো চিনতেও পারলাম না, বুঝতেও পারলাম না। আহ, আমার কাছে আসলো, এতদিন আমাকে আপনার কাছে কথা জানি না, আপনাকে চিনি না, সোশ্যাল মিডিয়ায় দেখি না, আপনার প্রোডাক্ট নিয়েও কাউকে সেল করতে দেখি না, কাউকে বলতে দেখি না, কি করে আপনার সম্বন্ধে জানবো, বুঝবো? কিন্তু যখন একেবারে দেয়ালে পিঠ হয়ে গেল, তখন ঠিক আমাকে চিনেও গেল, বুঝেও গেল। কেউ হয়তো চিনিয়ে দিল, বুঝিয়ে দিল, সে আগে চিনায়ও নি, আগে বুঝায়ও নি। যখন দেখতে শেষ অবস্থা, তখন এই একজন আসামের একজন বিডার কয়েকদিন আগে পক্সের কতগুলো ছবি দিয়ে বলছে যে আমার ফার্মে পক্স হয়ে গেছে, কি 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 ওষুধ, কিভাবে ফার্মটাকে করবো, অলরেডি 20-25টা পাখি মারা গেছে। একদম তার মানে বুঝুন সেই অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। দেখুন সেই ফার্মটা একেবারে জটিল অবস্থা, মানে অলরেডি কতগুলো পাখি মরে গেছে। এই এখন কেউ একজন ওনাকে নাম্বার দিল, সে আগে বলেনি যে লাভবাট করছো, বিশ্বজিতের সাথে কন্ট্যাক্ট করে, তো সে কিভাবে কিভাবে কি কি দিতে হয় না দিতে হয় ওনার থেকে জেনে ওগুলো দাও, দিলে পাখির এই ধরনের রোগগুলো হবে না। সে কিন্তু আগে এই কথাটা বললো না। যখন মানে জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেল, তার ঘরে পাখি পড়তে বসে আছে, আর পারছে না, হয়তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, তখন হয়তো আমার নাম্বার দিল। যাই হোক, আমি একটা এখন তো বর্তমানে লাভবার্ডের অবস্থা সবাই জানেন দাম কি, তা আমি যাই হোক একটা প্যাকেজের রেট দিয়েছি, 800 কত টাকার একটা রেট, যে এই জিনিসগুলো লাগবে, এত টাকা রেটটা শুনে উনি আর রিপ্লাই কিছু করেননি এই মুহূর্তে। অন্য সময় হলে পাখির মার্কেট যদি চাঙ্গা থাকতো, তাহলে হয়তো ছট করেই বলতো যে হ্যাঁ 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 কি কি লাগবে বলুন, পয়সা পাঠাচ্ছি, ভেজবে। এখন এই মুহূর্তে দেখলাম এই কেসটা হলো, কিন্তু এরকম হয় না, সবাই তো সমান না, সবাই এই কথাটাও ভুল আমি যেটা বললাম। কিন্তু এই ঘটনাটা রিসেন্ট ঘটনা, এই মোটামুটি 1 সপ্তাহের ঘটনা, এই ঘটনাটা ঘটলো। তা ফ্রি অ্যাডভাইস এই ব্যাপারটা সবাই চায়, যে ফ্রি ফ্রি মানে যেটাতে পয়সা লাগবে না। এখন তো পাখির বাজারে এরকম, এখন পয়সা লাগবে না এই ধরনের ভিডিও করলে খুব ভালো লাগে, মানে দেখতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেটা তো সম্ভব নয়। একটা ভালো নিউট্রিশন পেতে গেলে, একটা ভালোভাবে পাখি রাখতে গেলে আপনাকে পয়সা খরচা একটু করতেই হবে। এবার আপনি পয়সা কম খরচা করে, সেটা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটাতে তো কিছু বলার নেই। কিন্তু এখন পাখির বাজারটা যে জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, এখন মেনটেনেন্স করার ক্যাপাসিটিটা অনেকেরই কমে গেছে। এখন আর পাখির ডায়েট বলে কিছু নেই, পাখির ডায়েট বলে এই মুহূর্তে আর কিছু নেই এখন। এখন হচ্ছে পাখির ডায়েটটা হচ্ছে ওই বাজার যখন উঠবে তখন পাখির ডায়েট, তখন পাখি এটা খায়, ওটা খায়, সেটা খায়। এখন ধরুন বদ্রির দাম যদি গে প্যারটের মতন দাম হয়, তাহলে বদ্রিকেও লোকে ফল খাওয়াবে। সেটা একবারে ভাববে না যে এই বদ্রি পাখি তো ফলটা খেয়ে সহ্য করতে পারবে না, এটা ভাববে না। তখন তখন ভাববে বদ্রি পাখির এত দাম, ওরে বাপরে, তো একে অনেক যত্ন করতে হবে, একে দাম বেশি মানে একে যত্ন করতে হবে, এর স্পেশাল ব্যাপার। এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, মানে বদ্রি পাখি ফল সহ্য করতে পারুক না পারুক, ওকে ফল খাওয়াতে হবে। আবার গ্রে প্যারটের দাম এখন যদি বদ্রির দামে চলে আসে, বাই চান্স ধরুন গ্রে প্যারটের দাম, কথার কথা বলছি, হতেও পারে, বলা যায় না, দেখা গেলো এখন পাখির বাজার খারাপ, সবাই গ্রে প্যারট বদ্রির মতন করতে শুরু করলো, বদ্রির দাম হয়ে গেল, কেউ আর নিচ্ছে না, হতেও হতে পারে। আজকে গোল্ডিয়ান ফিঞ্চের দাম যদি 500-600 টাকা হয়ে যায়, হ্যাঁ ভাবা গেছে কোনোদিন, তাহলে পাখির মার্কেট কি হবে তো কোনো গ্যারান্টি নেই, কিছু বলা যাচ্ছে না। তখন দেখা গেল বললো যে গ্রে প্যারট ভাত খায়। আমাদের ইন্ডিয়ার নিউট্রিশন, এগ্রিকালচারের নিউট্রিশন হচ্ছে এইটা,
তখন বলবে গ্রে প্যারট ফল দেওয়ার কি দরকার, বাজার পড়ে গেছে এখন ভাত খাও, ভাত দাও, ভুট্টা ফুট্টা দাও, ওই দাও, গম ফম দাও, রেশন থেকে পাওয়া যায়, ভাত দাও, গম দাও, এইসব দিয়ে দিয়েই রাখার চেষ্টা করো। ও অল্প বাজারের কাটা ফল পাওয়া যায়, একটু কমা ফলগুলো, ওইগুলো নিয়ে এসে মোটামুটি একটু হাত অল্প অল্প করে দিয়ে কোনো রকমে রাখো, তখন নিউট্রিশনটা এরকম জায়গায় চলে আসবে। বুঝতে পেরেছেন? সব পয়সার উপর, যে পাখির দাম বেশি তার নিউট্রিশন ভ্যালু, তার খাবার দাবার চার্ট, তার এটা সেটা ওটা অনেক কিছু। আর যখন পাখির মার্কেট পড়ে যাবে, পাখির দাম পড়ে যাবে, তখন কিছু নেই, তখন তখন এই প্রোডাক্টও, তখন ভেটেরিনারি প্রোডাক্টই ভালো। আজকে বছর 3 আগে অব্দিও অ্যাম্বিপ্লেক্স, ক্যাডিসোল ডিসি, রিকোভিট এইগুলি লোকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, লোকে এগুলি ব্যবহার করতো না, বিটারদের ঘরে এগুলি পুরো মানে বন্ধ হয়ে গেছিল, টোটাল ভেটেরিনারি সাপ্লিমেন্ট এই বার্ড ফিল্ডে চলছিলই না, কেউ খাওয়াচ্ছিল না। সবাই জানে যে এগুলিতে প্রবলেম আছে, এগুলি খাওয়াবো না, পাখিকে একটু ভালো খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে না, তখন মার্কেট ভালো ছিল, তখন মার্কেট ভালো ছিল, তাই চলছিল। হ্যাঁ, এই যেই মার্কেট পড়ে গেল, এখন সব ইউটিউবার দ্বারা দেখবেন সব ভেটেরিনারি সাপ্লিমেন্টের ঢল, এখন আবার ভেটেরিনারি সাপ্লিমেন্ট সব ভালো হয়ে গেল। উপায় নেই, পয়সা নেই, কম খাওয়াবো। এখন আর ভালো, আসলে ভালো মন্দের বেসটা বোঝার মানসিকতাটাই লোকের কম, যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা বোঝেইনি মানুষ, এই কনসেপ্টটা মানুষ বোঝেইনি। মানুষ শুধু লোভের পরে বিদেশি সাপ্লিমেন্ট খাওয়ানোর পরেও যখন দেখছে যে পাখি মরছে, নিউট্রিশন এই মানে পাখি পুষ্ট ব্যাপারটা আসছে না, মর্টালিটি ব্যাপারটা রোধ করা যাচ্ছে না, তখন আবার বিজেএস এবং কস্টিং পোষাচ্ছে না, কস্টিংটা অনেক, তখন আবার বিজেএস এর প্রোডাক্ট, প্রচুর মানুষ বিজেএস এর প্রোডাক্টের ইউজার এখনো আছে, কিন্তু প্রচুর ফার্ম নষ্ট হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি। পরের ভিডিওটাতে আমি ফিঞ্চের, এই গোল্ডিয়ান ফিঞ্চের পরের আরো কি কি হলো, দুই একটা ঘটনা শেয়ার করব। শেয়ার করার পর এই অমিত মুখার্জির নাম আমি বললাম, আমি সকলের নাম বলবো, আমার নাম স্বীকার করতে কোনো ইসে নেই, অবশ্যই বলবো, কেননা যাদের দিয়ে আমার হাতে করি, যাদের দিয়ে আমার এই ফিল্ডের প্রবেশ, আমি কেন তাদের নাম বলবো না। এবার পরবর্তী আরেকজন যে বিশিষ্ট মানুষ, তার সাথে আমি পরিচয় করাবো আপনাদের, হয়তো একটা কি দুটো এপিসোডের পর আমি তার সাথে পরিচয় করাবো। তবে তিনি এখন পৃথিবীতে নেই, অনেক কয়েক বছর হয়েছে উনি মারা গেছেন, তার সম্বন্ধে আমি পুরো ডিটেলসটা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম, একটু লং ভিডিও হয়তো হয়ে গেল, নেক্সট ভিডিওটাতে দেখা হচ্ছে, নমস্কার।